আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। গত পর্বে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম 50টি খুবই গুরুত্বপূর্ণ এসেনশিয়াল নিয়ম রুলস, যেগুলো জানলে আর আপনার রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে চিন্তা করতে হবে না, কোথাও কোনো কোচিং করতে হবে না। জাস্ট এই নিয়মগুলো ফলো করুন, ইনশাল্লাহ আপনার গ্রামারের 60% যে ভয় থাকবে বা 60% গ্রামারের কাভার হয়ে যাবে আপনি এই 50টা নিয়ম যদি একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলেন। তো আমার যে লেকচারগুলো আমি মূলত বেশি বেশি এক্সাম্পল দিয়ে একটা রুলস পড়িয়ে অন্তত 5টা 6টা এক্সাম্পল দিব। আপনি যত বেশি বেশি এক্সাম্পল দিয়ে পড়বেন তত আপনার রুলসগুলো মুখস্থ থাকবে এবং চর্চা থাকবে, আয়ত্তে থাকবে। সবচেয়ে বেশি হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে, যার কারণে বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কিন্তু আমি বলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে আমরা রুলসে চলে যাব। আপনি একটা খাতা নেন, কলম নেন, কলম খাতা নিয়ে এগুলো একদম লিখে ফেলবেন। লিখে আমি তো পড়িয়ে দিচ্ছি, এরপরে আপনি নিজে নিজে সেন্টেন্স বানিয়ে এবং কারেকশন করার চেষ্টা করবেন একটা বই নিয়ে অথবা গুগল থেকে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভাইয়ার পাশে থাকবেন। তো এখানে দেখেন 16 নাম্বার রুলসে এর আগে যেটা পড়িয়েছিলাম ওখান থেকে মিলিয়ে এখানে ধরা হয়েছে। আপনি প্রথম ভিডিওটা দেখে ফেলবেন। সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে সিন্সের আগে ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটা আমরা যদি উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। মেনি ইয়ার্স ফাস্ট সিন্স আই মিট হিম লাস্ট। এখানে দেখেন এপাশও পাস্ট এপাশও পাস্ট। আমি একটা গুরুত্বপূর্ণ রুলস যদি বলে দেই, সেটা হচ্ছে গিয়ে কোনো সেন্টেন্সের মধ্যে আপনি একই সাথে প্রেজেন্ট এবং পাস্ট দিতে পারবেন না। ইন জেনারেলি আপনার হয় সেন্টেন্সটা পাস্ট করতে হবে, আদারওয়াইজ আপনার সেন্টেন্সটা প্রেজেন্ট করতে হবে। কিন্তু ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স একই সাথে ব্যবহার করা যাবে। একটু খাতায় নোট করে ফেলুন যা যা বলবো। তাহলে এখানে কি বলেছিলাম যে সিন্স দ্বারা যদি ক্লোজ যুক্ত হয় তাহলে যদি এ পাশে পাস্ট টেন্স হলে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের পাস্টটা কি হবে, এই পরের জিনিসটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, এই যে দেখেন মেনি ইয়ার্স ফাস্ট, এই দেখেন এখানে আমরা এ পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, তাহলে মেনি ইয়ার্স ফাস্ট সিন্স আই হ্যাড মেট হিম লাস্ট। তাহলে এ পাশে এই যে হ্যাড মেট, তাহলে এই হ্যাড থাকার কারণে এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের যদি উদাহরণটা দেই, তাহলে আই হ্যাড মেট হিম লাস্ট, তাহলে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে, তারপরে ভার্বের V3। হ্যাঁ, তাহলে V3 হবে মানে কি V1 V2 V3 মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম V1 V2 V3, যেভাবে আপনি মনে রাখতে পারেন। এরপরে যদি আরো উদাহরণ দেই, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই ভিজিট দেয়ার, তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে আমাদের কি ছিল যে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে প্রথম অংশ যদি সিন্স দ্বারা যুক্ত হয়, তাহলে আমরা প্রথমেই দেখছি এটা সিন্স দ্বারা যুক্ত, তাহলে এ পাশের অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট, আর এ পাশের অংশটা কি দিতে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা করে ফেলি, তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স, তারপরে কি দেব সিন্স আই হ্যাড ভিজিটেড দেয়ার, আই হ্যাড ভিজিটেড দেয়ার। তাহলে এভাবে আপনার করতে হবে। 17 নম্বরে পেসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি 1 নাম্বার ভিডিওতেও বলেছিলাম আমি পেসিভ এবং অ্যাক্টিভ নিয়ে খুব দ্রুত ভিডিও বানাবো, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখেন পেসিভ ভয়েসে সর্বদা মানে কি V3 দিতে হবে। আপনার পেসিভ ভয়েস মানে হচ্ছে গিয়ে V3। তাহলে দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, তাহলে দেখেন এখানে দিস ওয়ার্ক যদি এইটা এভাবে হয়, এই ওয়াজের কারণে কিন্তু এখানে ডুইং দিতে হয় যদি আমি পেসিভ না করি। তাহলে দেখেন দিস ওয়ার্ক ওয়াজ ডুইং বাই মি, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে দিস ওয়ার্ক মানে এই ওয়ার্ক কিন্তু সাবজেক্ট হয়ে যায়। তাহলে আপনি যখন এরকম কাজ দেখবেন, কাজ কি কোনো কাজ করতে পারে বা গাছ কি কোনো কাজ করতে পারে, কোনো কিছুই কিন্তু কোনো কাজ করতে পারে না, একমাত্র মানুষ বা প্রাণীগুলো কাজগুলো করতে পারে। তার মানে দেখেন দিস ওয়ার্ক ওয়াজ কি দিতে হবে, এখানে ডান দিতে হবে। ডান কেন দিতে হবে, এটা পেসিভ, এই যে বাই হিম দ্বারাও আমি চিনতে পারি যে এখানে বাই আছে, আবার এখানে দিস ওয়ার্ক মানে ওয়ার্ক নিজে তো আবার কোনো কাজ করতে পারে না। তাহলে দুইভাবে আমরা চিনতে পারছি এটা যে পেসিভ। অথবা আপনি বাক্যের অর্থের দিকে তাকাইলেও আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হয়েছে যে এই কাজটি
তার দ্বারা করা হয়েছে। তাহলে এই কাজটি তার দ্বারা করা হয়েছে মানে কি, কোনো কিছু করা হয়, যদি অন্যের দ্বারা কোনো কাজ করা হয় বা তাহলে এই ধরনের সাবজেক্টগুলোতে কি হয়, পেসিভ হয়। তাহলে এই ধরনের এগুলোতে V3 হয়। তাহলে পেসিভ ভয়েসে সর্বদা কি হবে, V3। তাহলে আমাদের হবে দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এভাবে। এরপরে দ্য প্রবলেম হ্যাজ বিন কি হবে, সলভের জায়গায় কি হবে, সলভড বাই হিম। কেননা দ্য প্রবলেম সমস্যাটি কি হয়েছে, সলভ হয়েছে, কিন্তু সমস্যা নিজে তো আর সমস্যা সলভ করতে পারে না। আবার কোনো কাজ তো নিজে কোনো কাজ সম্পন্ন করতে পারে না, কোনো ব্যক্তির দ্বারাই সম্পন্ন হয়। তার মানে এই বাই হিম মানে তার দ্বারা সমস্যাটি সমাধান হয়েছে। এভাবে বলা যেতে পারে হি সলভস দ্য প্রবলেম, সেটা হতো বা হি সলভ দ্য প্রবলেম, কিন্তু এখানে যেহেতু তার দ্বারা করা হয়েছে তার মানে পেসিভ বোঝানো হয়েছে, তার মানে এখানে হ্যাজ বিন সলভ। আবার একটা জিনিস মনে রাখবেন, হ্যাভ বা হ্যাজ বিন এগুলোর পরে কি হয়, V3 হয়। আপনি যেখানেই হ্যাভ দেখবেন, হ্যাজ দেখবেন অথবা বিন দেখবেন, তারপরে কি যদি আপনি ই দেন, ভার্ব দেন, সেটা হচ্ছে গিয়ে V3 হবে। তার মানে V3। এবার দেখেন দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই হিম, উপরেরটার উত্তর। এবার নিচেরটা দ্য স্কুল ওয়াজ ড্যাশ ফর সিন্স ডাই। তাহলে দেখেন দ্য স্কুল ওয়াজ, তার মানে কি স্কুল কি হয়েছে, বন্ধ হয়েছে। হ্যাঁ, সিন্স এখানে দেখেন, ও সরি দুঃখিত, এটার উচ্চারণ হচ্ছে গিয়ে সিনেডাই। এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। তাহলে দেখেন মানে অনির্দিষ্ট দিনের জন্য, এই সিনেডাই মানে হচ্ছে গিয়ে অনির্দিষ্ট কোনো সময়ের জন্য। তার মানে দ্য স্কুল ওয়াজ ক্লোজড, মানে স্কুলটি বন্ধ হয়েছে। দ্যাট মিনস কোনো কারো দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো কিছু বন্ধ হয়, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে প্যাসিভ হবে। তার মানে স্কুলটি বন্ধ হয়েছে। স্কুল নিজে নিজে তো বন্ধ হতে পারে না, হয়তো কোনো দপ্তরি বা কোনো হেডমাস্টার কারো নির্দেশে স্কুলটি বন্ধ হয়েছে। তার মানে দ্য স্কুল ওয়াজ ক্লোজড। তাহলে এখানে ওয়াজ ক্লোজড, ইজ ক্লোজড, হ্যাভ ক্লোজড। হ্যাঁ, তাহলে এভাবে আপনার আর ডান বা আর ক্লোজড এভাবে আপনার দিতে হবে। তার মানে V3 হবে। পেসিভে সর্বদা ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে দ্য স্কুল ওয়াজ ক্লোজড ফর সিনেডাই। এরপরে আমরা 18 নম্বর রুলসে যদি চলে যাই, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অথবা দ্বিতীয় ভার্বের আগে টু ব্যবহৃত হয়। টু ভার্ব ব্যবহার করতে হবে, মানে দুইটি যদি ভার্ব থাকে পাশাপাশি। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এখানে এই যে হি স দ্য বয়, এখানে দেখেন এই যে এই দা বয়, এটা কিন্তু একটা অবজেক্ট। এটা আমাদের এখানে যদি আমি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলি, জিরান্ড নিয়ে আমার একটা ভিডিও আছে, জিরান্ড এবং পার্টিসিপল খুব দ্রুত কিভাবে শিখতে পারবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে, দেখে ফেলবেন। এখানে দেখেন হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে এই প্লেইং শব্দটা এটা কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে, আপনি কমেন্ট অপশনে একটু জানিয়ে দেন তো। আর যদি না পারেন আমি বলে দিচ্ছি। আপনি দেখবেন যদি কোনো নাউনের পাশে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা নাউনের আগেও থাকতে পারে বা নাউনের পরেও থাকতে পারে, আপনি ওই নাউন দ্বারা একটা ইজ বসাবেন, ইজ দিয়ে ওইটার সাথে একটা বাক্য তৈরি করবেন। দেখেন দ্য বয় ইজ প্লেইং, তাহলে এই বাক্যটা শুদ্ধ হয় কিনা, শুদ্ধ হয়, তাহলে এটা কি হবে, জিরান্ড হবে। আপনি একটু জিরান্ডের ভিডিওটা দেখে ফেলেন, আমি লিংক দিয়ে দেব, উপরে লিংক থাকবে এবং ডেসক্রিপশন বক্স থেকে আপনি চেক করে আপনি বেসিক গ্রামার অথবা টিপসগুলো জেনে নেবেন, ওখানে আমি লিংক দিয়ে দিব। তাহলে দেখেন, তাহলে হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব একসাথে পাশাপাশি, এটা কিন্তু পাশাপাশি, মাঝখানে দা বয় এটা অতিরিক্ত। তার মানে আপনি এখানে একটা কমা দিয়ে দিতে পারেন, দা বয়। তাহলে হি স প্লেইং ইন দ্য ফিল্ড দা বয়, হ্যাঁ এভাবে। এরপরে দেখেন হি হেল্পস মি মেক দ্য হাউস। তার মানে এখানে দেখেন কি হবে, এই আই দিয়ে যদি প্রশ্ন করেন, আইটাকে ই বানিয়ে দেন, মিটাকে আই বানিয়ে দেন, তার মানে কি এটার সাবজেক্ট ফর্মটা কি হবে, তাহলে হি হেল্পস মি মেকিং দ্য, তাহলে আই মেক, তার মানে এই যে এখানে যদি আপনি মেকিং দেন, তাহলে মেকিংটাও কি হবে, জিরান্ড হবে। তার মানে হি হেল্পস মি মেকিং দ্য হাউস, এভাবে। তাহলে এই যে এই দুটো ভার্ব পাশাপাশি, সেজন্য এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এবার দেখেন দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, তবে দ্বিতীয় ভার্বটির আগে টু বসে।
টু বসানোর আগে যদি দ্বিতীয় ভার্বটা দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়, দেখেন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, এখানে রিড আছে নিউজ পেপার, তার মানে আমি পড়ার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য, এখানে তো একটা উদ্দেশ্য আছে, এখানে ব্যক্তি কোনো উদ্দেশ্যের জন্যই লাইব্রেরিতে যাচ্ছে, তার মানে এই রিডের সাথে কি দিতে হবে, রিডের পূর্বে আমার একটা টু ব্যবহৃত করতে হবে, টু ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সেন্টেন্স কারেক্ট হবে না। তার মানে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড দ্য নিউজ পেপার অথবা নিউজ পেপার, তার মানে এখানে একটা দা হবে, নিউজ পেপারের পূর্বে দা হয়, এখানে একটা দা দিবেন, তাহলে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড দ্য নিউজ পেপার। এরপরে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু পূর্ববর্তী মোডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়। এটা আমি প্রথম যে এটা ছিল সেটাও বলেছি যে আপনি মোডাল যখন দেখবেন, মোডালের পরে ভার্বের সবসময় কি হবে, ভি অন হবে, বেস ফর্ম হবে। তাহলে হি ক্যান ডু ইট ইজিলি, তার মানে ক্যানের কারণে এখানে ডুই হবে, এখানে কিন্তু আপনি অন্য কিছু পরিবর্তন করতে পারবেন না। তার মানে মোডাল ভার্ব থাকলে সেখানে কি হবে, সেখানে ভার্বের বেস ফর্ম হবে, তার মানে হি ক্যান ডু ইট ইজিলি, সে এটা খুব সহজেই করতে পারে। এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, তাহলে এই যে শুড, শুডের পরে শুড মোডাল, এরপরে কি ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, তাহলে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। এরপরে দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সুইম, তাহলে এই ক্যান আছে, ক্যানের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, তার মানে কি হবে, দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম। এভাবে এটা দেখেন দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম, তাইলে এখানে দেখেন ক্যান আছে, তাহলে যদি ক্যান থাকে, ক্যানে কি হবে, ক্যানের কারণে আমাদের এখানে ভার্বের বেস ফর্ম হবে, তার মানে কি দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম। এভাবে তার মানে এখানে আর কোনো ভার্বের পরিবর্তন হবে না, যে মোডাল থাকলে ভার্বের কি বেস ফর্ম হবে। হি কুড নট ইট ড্যাশ অল দ্য ম্যাঙ্গোস, তার মানে কি সে পুরো আমটা পুরো খেতে পারে নাই, তার মানে দেখেন কুড নট, কুড নট এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, হি কুড নট ইট অল দ্য ম্যাঙ্গোস। এরপরে ইউ মাস্ট, এই মাস্ট কি, এই মাস্ট হচ্ছে গিয়ে মোডালস, তার মানে মোডালস এর পরে কি হবে, ভার্বের ভি অন হবে, ইউ মাস্ট ডু ইউর ডিউটি প্রপারলি। এরপরে 20 নাম্বার, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয়, তার মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই যে মোডালস গুলো আছে এগুলোর পরে কি করতে হবে, একটা বি বসাইয়ে দিতে হবে। আপনি যখন প্যাসিভ ভয়েসে একটা বাক্য তৈরি করতে যাবেন, যেমন সে কাজটি, যেমন দেখেন এখানে যদি উদাহরণ দেয় যে দ্য ওয়ার্ক ক্যান ড্যাশ ইমিডিয়েটলি, মানে কাজটি খুব দ্রুত করা যেতে পারে, তার মানে এই কাজটি কারো দ্বারা সংগঠিত হবে, তার মানে এটা হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েসের মধ্যে, তাহলে দ্রুত করা যেতে পারে, তখন এই যে আমরা এই যে পাড়ার সাথে আমাদের একটা কি দিতে হবে, ক্যান, তাহলে এই ক্যানের সাথে একটা কি দিতে হবে, বি দিতে হবে, ক্যান মানে পাড়া, তাহলে ক্যানের পরে কি করতে হবে, একটা বি বসাতে হবে, এটা যখন আপনি প্যাসিভ করতে যাবেন, তার মানে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই যে বি দেওয়ার সাথে সাথেই আপনার কি করে ফেলতে হবে, এখানে এই ডুটাকে V3 তে নিয়ে ফেলতে হবে। একে তো আমরা জানছি, আগের যে নিয়ম ছিল ওই নিয়মে আমরা বলে দিয়েছি যে প্যাসিভ ভয়েসে সর্বদা V3 হয়, আপনার প্যাসিভ মানে হচ্ছে কি V3 করতে হবে, তাহলে এই ক্যান বি ডান, ক্যান বি ডান এভাবে করতে হবে, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি, কাজটি খুব দ্রুত করতে হবে বা করা যেতে পারে। এরপরে অল দ্য ম্যাঙ্গোস কুড ইট, তার মানে সবগুলো আম খাওয়া যেতে পারে, এটা বাংলাতে আপনার প্রথমে বাংলার মিনিংটা বুঝতে হবে, বাংলা বুঝি যদি আপনি ইংরেজি করতে যান তাহলে আপনার খুব সুবিধা হবে। তাহলে দেখেন অল দ্য ম্যাঙ্গোস কুড, এই যে কুড আমরা কুড পেয়েছি, তার মানে আম খাওয়া যেতে পারে, তার মানে আমটা কারো দ্বারা খাওয়া হবে, তখন আমাদের মোডালসের পাশে কি করতে হবে, একটা বি ভার্ব বসিয়ে দিতে হবে, মানে বি বসিয়ে দিতে হবে, বি প্লাস ভার্বের V3, তাইলে অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আপনি এটা কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখেন, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, আপনি ফুল ভিডিও দেখে ফেললে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। আপনি তো এখানে দেখতেছেন একদম গ্রামারের সবকিছু এখানে চলে আসতেছে। আপনার এই 50টা নিয়ম যদি না জানা থাকে তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না, যে কোনো পরীক্ষা, জবের পরীক্ষা, ইভেন BCS, ব্যাংক জব, তারপরে SSC, HSC, যে কোনো লেভেলই ইট ইজ ভেরি কম্পালসরি টু নো হাউ টু মডিফাই আ সেন্টেন্স ইন আ কারেক্ট ওয়ে। এই যে সেন্টেন্স কারেকশন আছে পরীক্ষাতে, তো আপনার এগুলো জানতেই হবে। এরপরে দেখেন ইউ মাস্ট
এরপরে দেখেন পারফর্ম ভেরি সুন, তার মানে কি ইওর ডিউটি। এরপরে দেখেন ইওর ডিউটি মাস্ট, তারপরে কি আছে পারফর্ম আছে আমাদের ব্র্যাকেটে, তারপরে ভেরি সুন, তার মানে তোমার ডিউটিটি অবশ্যই পালন করতে হবে খুব দ্রুত। এটা হলো আমাদের বাংলা বাক্য। তাহলে ডিউটি কারো দ্বারা পালন করা হয়, তার মানে কি দিতে হবে, এই যে মাস্ট, মাস্ট থাকার পরে কি করতে হবে, আমাদের একটা বি বসাতে হবে। তাহলে ইওর ডিউটি মাস্ট বি পারফর্মড, তাহলে V3 পারফর্ম পারফর্মড, তাহলে ইওর ডিউটি মাস্ট বি পারফর্মড ভেরি সুন, ভেরি সুন। এভাবে এরপরে আমি দুটো বাক্য দিয়ে দিচ্ছি, এটা কমেন্ট অপশনে জানিয়ে দিবেন। যদি আপনি না পারেন তাহলে হচ্ছে গিয়ে আমি ঠিক করে দিব। এবং সবসময় ভাইয়াকে মেসেজ দিতে কখনো কার্পণ্যবোধ করবেন না, আমাকে মেসেজ দিবেন যে কোনো বিষয় নিয়ে, আই উইল গেট ইউ সুন। এরপরে দেখেন 21 নম্বরে সাধারণত সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি থাকে, মানে ফিউচার কোনো কিছু নির্দেশ করে, সেগুলো কি হয় সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ফিউচার মানে হচ্ছে গিয়ে প্রথমেই যে ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে দেখেন আই গো টু ঢাকা টুমরো, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়। আমি এক ভাবেরটা পরে দেখাই দিচ্ছি, এখানে আমি নর্মাল ভাবেরটা দেখাচ্ছি যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো, এখানে আপনি শ্যালের জায়গায় উইলও দিতে পারেন। অনেকেই প্রশ্ন করে শ্যাল বসাবো নাকি উইল বসাবো, এবং শ্যালের ব্যবহার এবং উইলের ব্যবহার এই দুটো কোনটা চলমান। কেউ কোনো টিচার, যারা গর্দভ কিছু টিচার আছে, তারা বলে দেয় যে শ্যালের ব্যবহারটা নেই, শ্যাল উঠে গেছে। না, শ্যাল উঠে যায় নাই, শ্যালটা মূলত ইউজ করা হয় কোনো ব্যক্তিকে ভদ্রতার খাতিরে, কোনো ধরেন গিয়ে কোনো নেতাকে, বা যদি আপনি বলেন মোহাম্মদকে নিয়ে যদি কোনো একটা কথা বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় একটা উঁচু মানের মানুষ, তখন তার ক্ষেত্রে আপনি শ্যাল ব্যবহার করবেন, অথবা তখন তার ক্ষেত্রে কিন্তু আপনি উইল দিতে পারবেন না। আবার যদি এভাবে বলেন দ্য বস শ্যাল কাম টু আওয়ার হাউস বিকজ আই ইনভাইটেড হিম, তাহলে এখানে দেখেন এই যে শ্যাল ব্যবহার করছি, তার মানে বসের সম্মানের জন্য আমি শ্যাল ব্যবহার করেছি। তার মানে শ্যাল আর উইলের মধ্যে এতটুকু ডিফারেন্স আছে, এটা আপনার জানতে হবে। তাহলে দেখেন আই শ্যাল গো টু ঢাকা টুমরো। আবার এই যে এই বাক্যটা যে আম গোয়িং টু ঢাকা টুমরো, তাহলে এটাও কিন্তু এই যে আরেকটা বাক্য বলেছিলাম যেটা বলবো, তাহলে এটাও কিন্তু ফিউচার টেন্সের মধ্যে পড়বে, মানে ফিউচার অর্থ বুঝাবে। এবং পরীক্ষাতে যদি আসে যে এটা কি অর্থ বুঝাচ্ছে, ডিফাইন দিস সেন্টেন্স, যদি এভাবে দিয়ে দেয় যে ডিফাইন দ্য বিলো সেন্টেন্স, যে আম গোয়িং টু ঢাকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স, তখন যদি লেখা থাকে ফিউচার মিনিং বুঝাচ্ছে, তা আপনি ফিউচার মিনিং এ টিক চিহ্ন দেবেন যে আম গোয়িং টু ঢাকা টুমরো, তার মানে এই যে গোয়িং টু এটা দিয়েও ফিউচার কিছু বুঝায়। তারপরে দেখেন হি জয়েন দেয়ার ইন নেক্সট ডে, আমি প্রায় বলে থাকি এই যে জয়েনের পরে কিন্তু প্রিপোজিশন হয় না, দেয়ার, হেয়ার, অ্যাব্রোড, হোম, এগুলোতে প্রিপোজিশন হয় না। তাহলে দেখেন হি জয়েন দেয়ার নেক্সট ডে, তার মানে এটা কি হবে, তাহলে আগামী কালকে বা পরের দিনে সে কি করতেছে, জয়েন করতেছে, তার মানে এটা ভবিষ্যতের, আমরা কি দিব, হি উইল অর হি শ্যাল জয়েন দেয়ার নেক্সট ডে, এভাবে। এরপরে দেখেন সেন্টেন্সে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়, এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, মানে প্লুরাল ভার্ব, প্লুরাল নাম্বার, প্লুরাল হলে ভার্ব কি করতে হবে, প্লুরাল দিতে হবে। এরপরে দেখেন সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, সোজা কথা। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এবার দেখেন আমরা উদাহরণ দিলে আপনারা এটা বুঝতে পারবেন, খুব সুবিধা হবে। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ড্যাশ বিউটিফুল, এখানে টু বি দেওয়া আছে আপনার ব্র্যাকেটের মাঝে, তাহলে কি করতে হবে, আমি আগেও বলেছি যে প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট থাকে না, বিসিএস ব্যাংক জবে প্রায় এসে থাকে, বা ভার্সিটি এডমিশনে প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট থাকবে না, এটা বেশি আসে আইএলটিএস এক্সামে। তার মানে প্রিপোজিশনের আগে কি আছে, আমার ফ্লাওয়ার্স আছে, তাহলে এখানে কি হবে, দা ফ্লাওয়ার্স, এটা কি প্লুরাল, তাহলে এই প্লুরাল কি করবে, ভার্ব নিবে, কি প্লুরাল ভার্ব নিবে। এবার দেখেন দ্য প্লুরালস, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, তাহলে কি হবে, এই টু বি ভার্ব এখানে আছে, কি হবে, ইজ হবে না আর হবে, আর হবে, তাহলে কি দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল, তাহলে বাগানের ফুলগুলো কি অনেক সুন্দর। এরপরে দেখেন দিস পেপারস, টু বি মানে টু বি ভার্ব, প্রিন্টেড, তাহলে এখানে দেখেন দিস, এই দিস হচ্ছে এক নম্বরের প্লুরাল, তারপরে পেপারস হচ্ছে প্লুরাল, এই দিসের সিঙ্গুলার হচ্ছে কি দিস, আবার দোজের সিঙ্গুলার দ্যাট,
তাহলে দিস পেপারস, এই পেপারগুলি কি প্রিন্টেড, তাহলে এখানে আমাদের বি ভার্ব দিতে হবে কি, এখানে আমরা বি ভার্ব দিব আর, অথবা আপনি এখানে ওয়্যারও দিতে পারেন, যদি এটা আসলে প্যারাগ্রাফের উপর নির্ভর করবে আপনি আর দিবেন নাকি ওয়্যার দিবেন। যদি পাস্টে বোঝায় তাহলে আপনাকে ওয়্যার দিতে হবে। তাহলে দিস পেপারস আর প্রিন্টেড মানে কি কাগজগুলো প্রিন্ট করা হয়েছে। এরপরে দেখেন 23 নম্বরে মূল ভার্বের আগে টু বি হ্যাভিং গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। উদাহরণ দেখেন, দ্য থিফ রান অ্যাওয়ে হ্যাভিং ড্যাশ দ্য পুলিশম্যান। রান অ্যাওয়ে নামে একটা সিনেমা আছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ফিল্ম মেকার তারেক মাসুদের, ফিল্মটা দেখে নেবেন, অসাধারণ একটা ফিল্ম। তো দেখেন দ্য থিফ রান অ্যাওয়ে হ্যাভিং, এখানে ড্যাশ দেওয়া আছে, সি দেওয়া আছে, দ্য পুলিশম্যান, তাহলে যখন চোরটি দৌড় দিল পুলিশম্যানকে দেখেই, মানে পুলিশকে দেখি চোরটি দৌড় দিয়েছে, তাহলে এখানে হ্যাভিং এর পরে কি হবে, হ্যাভিং এর পরে V3 হবে। তাহলে টু বি বা হ্যাভিং বা গট থাকলে ভার্বের কি হয় এরপরে, যদি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল মিন্স হচ্ছে গিয়ে V3 ভার্বের যে 3 নাম্বার ফর্মটা আছে, তার মানে এখানে কি হবে, দ্য থিফ রান অ্যাওয়ে মানে কি দৌড় দেওয়া, পালানো, তাহলে চোরটি কি করলো, পালালো। হ্যাভিং যখন দেখতে পেল, হ্যাভিং সিন দ্য পুলিশম্যান, এই হলো কারেক্ট সেন্টেন্স। তাহলে এভাবে এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি ড্যাশ, এখানে হ্যাং দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল আশা করছে, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কি করেছে, আশা করেছে কি করতে, যে নোটিশটা যেন টাঙ্গিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে টু বি কি হবে, টু বি হাং, দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি হাং। এরপরে দেখেন ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ টু বি, এরপরে ডু দেওয়া আছে ইমিডিয়েটলি, তাহলে ডু এর কি হবে, এই যে টু বি থাকার কারণে এখানে V3 হচ্ছে গিয়ে ডান, তাহলে দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। এরপরে দেখেন দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, এটা আমরা করলাম। এরপরে আপনাকে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছি, আপনি কমেন্ট অপশনে জানিয়ে দিবেন, খাতায় লিখে ফেলেন। আই গট দ্য লেটার, রাইট দেওয়া আছে বাই হিম, এখানে রাইটের জায়গায় কি হবে, এরপরে হ্যাভিং ডু এখানে দেওয়া আছে। এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি, আপনি একটু কমেন্ট অপশনে জানিয়ে দিবেন, না পারলে ভাইয়া উত্তর দিয়ে দিবে। 24 নাম্বার রুলসে সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্র্যাকেটের মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, মানে ইট ইজ হাই টাইম, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তার কারণ স্টুডেন্টরা যখন দেখে ইট ইজ হাই টাইম, ইজ হচ্ছে গিয়ে প্রেজেন্টের, তাহলে প্রেজেন্ট থাকার কারণে এখানে ছেলে ফেলে প্রেজেন্ট টেন্স দিয়ে দেয়, প্রেজেন্ট ভার্ব দিয়ে দেয়, তাহলে কি হবে, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ইউ ফিনিশ আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে এটাই মূলত মেইন সময়, তোমার কি করতে হবে, ইংলিশের কোর্সটা শেষ করতে হবে। তাহলে সরি, তাহলে ইট ইজ টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ, তাহলে এখানে এই ফিনিশডে কি হবে, এই ফিনিশড আমাদের পাস্ট ব্যবহার করতে হবে, তাহলে ইট ইজ টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এভাবে দেখেন এই সেন্টেন্সটার কারেক্ট অপশন হচ্ছে কি এটা। এরপরে দেখেন আই উইশ, আই সিং দেওয়া আছে, এখানে কি হবে, এই উইশ থাকার কারণে এটা কোনো একটা ইচ্ছা পোষণ করেছে, তার মানে এখানে আমাদের পাস্ট ইউজ করতে হবে, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে সাবজেক্ট কি হবে, পাস্ট ফর্ম হবে। তাহলে আই উইশ, আই স্যাং, হ্যাঁ এভাবে। তারপরে দেখেন আই উইশ, আই ড্যাশ উইন দেওয়া আছে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি, তাহলে এই আই উইশ এটা প্রেজেন্টের মতো দেখতে হলো, এটা কি যাবে, পাস্টে চলে যাবে এর পরের ভার্বটা, তাহলে আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি, তাহলে ওন হবে এভাবে। এরপরে দেখেন আই ফ্যান্সি আই ফ্লাই অ্যামাং দ্য স্টার্স, আকাশের তারাগুলোর মধ্যে যদি আমি উঠতে পারতাম, কারো কল্পনা, তাহলে এই যে ফ্যান্সি থাকার কারণে আমরা এপাশে দাগাবো কি, এপাশে কারেক্ট অপশন হবে কি, ফ্লু, তাহলে আই ফ্যান্সি আই ফ্লু অ্যামাং দ্য স্টার্স। এরপরে দেখেন ট্রাই ইউর সেলফ, দুটো সেন্টেন্স দেওয়া আছে, আপনি এগুলো কারেক্ট করে নেন এবং কমেন্ট অপশনে জানিয়ে দেন। সরি, এখানে এটা নিয়ে আমার একটু বলতে হবে, ইট ইজ টাইম প্লে,
ইট ইজ টাইম প্লে, এখানে যে ঝামেলাটা আছে যে এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে গিয়ে ইট ইজ টাইম, এরপরে যদি আপনি টু ব্যবহার করেন, ইট ইজ টাইম টু এভাবে সেন্টেন্স আসবে, তাহলে এরপরে এই যে টু এর পরে কিন্তু আপনি পাস্ট টেন্স দিতে পারবেন না, পাস্ট ভার্ব ব্যবহার করতে পারবেন না। এটা এভাবে ব্যবহার করতে হবে, একদম বেস ফর্ম দিতে হবে, টু এর পরে সবসময় বেস ফর্ম বসে ভার্বের। তাহলে ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু প্লে, এটা কিন্তু আবার অতীতে চলে যাবে না, একটু বলে দিলাম যাতে করে সুবিধা হয় আপনার। এরপরে 25 নম্বরে আছে ব্র্যাকেটে বি থাকলে পারসন নাম্বার ও টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়্যার বা বিন হবে। আমরা উদাহরণের মাধ্যমে বুঝি, আল্লাহ ড্যাশ এভরিওয়্যার, তাহলে এই যে আল্লাহ সব জায়গায় আছে, তার এখানে বি দেওয়া আছে। এগুলো কিন্তু এসএসসি এইচএসসি পরীক্ষায় প্রচুর আসে, এক্সামের পরীক্ষাতে তো আসি, কিন্তু এগুলো বেশিরভাগ এভাবে দিয়ে দেয়। তাহলে আল্লাহ ড্যাশ এভরিওয়্যার, তাহলে এখানে আল্লাহ হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এখান থেকে আমাদের চুজ করতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট ভার্ব ফর দিস আল্লাহ, তাহলে এই আল্লাহর জন্য কোনটা সবচেয়ে ভালো। তাহলে আল্লাহ যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, এবং আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের জন্য আমরা ইউজ করি ইজ, তাহলে আল্লাহ ইজ এভরিওয়্যার। আবার এটা দেখেন, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, যারা ইসলাম মানে তাদের জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ, আর যদি যারা ভগবান মানে তাহলে ভগবান ইজ এভরিওয়্যার, এটা হিন্দুদের জন্য ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। এখন তাহলে চিরন্তন সত্যর ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে, আর প্রেজেন্ট টেন্স থাকলে এখানে কি দিতে হবে, ইজ দিতে হবে। এরপরে দেখেন ইট, এখানে বি দেওয়া আছে 20 ইয়ার্স অ্যাগো, তাহলে এটা কি, এই যে অ্যাগো থাকার কারণে আপনি যখন দেখেন অ্যাগো লাস্ট, তাহলে এগুলো এই অ্যাগো দ্বারা কি বোঝায়, অ্যাগো দ্বারা হচ্ছে গিয়ে পাস্টে, তার মানে আমি সেন্টেন্স দেখার সাথে সাথে আমি বুঝে ফেলতে পারছি যে এটা পাস্টে চলে গেছে, তার মানে এখন এখান থেকে পাস্ট ব্যবহার করতে হবে। এখানে ওয়ার ওয়াজ, এই যে এই দুটো হচ্ছে গিয়ে পাস্টে, তার মানে এখান থেকে যে কোনো একটা বসবে। তাহলে ইট, এই ইট দেওয়া আছে, ইট হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার, তার মানে আমাদের কি নিতে হবে, অজ নিতে হবে। তাহলে ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো, এটা কি, এটা হচ্ছে গিয়ে 20 বছর আগের কোনো একটা কিছু। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে দেখেন আমি আবারও বলছি, এটা আপনার একটু খুবই গুরুত্বপূর্ণ রুল, এবং সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে প্রিপজিশনের পরে কোনো সাবজেক্ট থাকবে না। তাইলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে মাই ফ্রেন্ডস দেখে আপনি এখানে কিন্তু প্লুরাল ভার্ব বসাবেন না, তাহলে অন, এই যে অন তারপরে আপনি ভার্ব বসাবেন, তাহলে অন ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে এখানে দেখেন অন, কোনো একজন ব্যক্তি, কোনো একটা মানুষ, রহিম করিম ছাগল যদু গরু যে কেউ হতে পারে, তাহলে তারপরে কি বসবে, এম বসবে না, এম বসবে না, এম ইজ অলওয়েজ ফর আই, তাহলে আই এর সবসময় এম বসে। আমি প্রায় বলি যে এম দিয়েও আফ্রিকান ইংরেজিতে বা নাইজেরিয়ান ওয়েস্ট ইন্ডিজ ইংরেজিতে শুধু এম ব্যবহার করে, যেমন এম আ টিচার, হ্যাঁ এখানে কিন্তু আই আমার দেয় না, শুধু এম দিয়ে বলে যে এম গোয়িং টু ঢাকা, এভাবে আপনি ইউজ করতে পারেন, আই এর দরকার নয়, তার মানে এম মানে আই, এম আই কে সবসময় ডিফাইন করে, তাই আপনার অতিরিক্ত রিডান্ডেন্সি ব্যবহার নাও করতে পারেন। ওকে, তাহলে দেখেন অন অফ মাই ফ্রেন্ডস, এখানে বি দেওয়া আছে আ গুড স্টুডেন্ট, তাহলে কি হবে, অন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আপনি ইজও দিতে পারেন, অজও দিতে পারেন, তার মানে এটা আপনি যেই টেন্সে ফালান, এটা আপনি পাস্টে নেবেন নাকি প্রেজেন্টে নেবেন সেটা আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে হবে, বা পরীক্ষার খাতায় আপনি যদি দেখেন ইজ ওয়াজ আছে, তাহলে বোথ ইজ কারেক্ট। এবারে দুটো দিয়ে দিলাম, আপনি এই দুটো সলভ করে ফেলেন। এরপরে দেখেন 26 নম্বরে রুলটা কি হচ্ছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়ার বসবে। তাহলে আমরা যখন বি ভার্ব দেখবো, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এর পরে যখন বি ভার্ব দেখবো সেটা কি হবে, ওয়ার হবে। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ আ লিডার, সে এমন বিহেভ করে, এমন আচরণ করে যেন সে একজন লিডার হয়েছে বা লিডার, তাহলে এখানে কি হবে, অ্যাজ ইফ হি, এরপরে যে বি আছে, বি এর পরে বি এর পরিবর্তে আমাদের কি দিতে হবে, ওয়ার বসাতে হবে। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার, এভাবে। এরপরে দেখেন আই উইশ আই বি আ মিলিয়নার, এখানে এই যে কুটিপতি, তাহলে আই উইশ আমি আশা করি আমি একজন কুটিপতি, তার মানে এটা একটা অপরিকল্পিত কোনো ঘটনা। আপনি এটা এভাবে মনে রাখতে পারেন, কোনো অপরিকল্পিত ঘটনা যেটা পূরণ করা সম্ভব না, সেক্ষেত্রে কি বসে, ওয়ার বসবে। তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ থাকলে এই পরের যে সাবজেক্টের যে ভার্বটা আছে, সাবজেক্টের পরে ভার্বটা কি বসবে, ওয়ার বসবে। তাহলে কি হবে, আই উইশ আই ওয়ার আ মিলিয়নার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ বি
দ্য ওনার অফ দ্য ফার্ম। তাহলে আমাদের এখানে ভার্ব কি? বি ভার্ব। আর এর পূর্বে আছে কি? অ্যাজ ইফ। তাহলে কি হবে? হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য ফার্ম। দ্য ম্যান স্পিক্স, তাহলে মানুষটি কথা বলে অ্যাজ দো হি ড্যাশ আ লিডার। তাহলে এমন ভাবে কথা বলে যে সে একজন লিডার। তাহলে এই অ্যাজ দো আছে, অ্যাজ দো এর পরে হি এর পরে কি বসবে? ওয়ার বসবে। তাহলে দ্য ম্যান স্পিক্স অ্যাজ দো হি ওয়ার আ লিডার। দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ল্যান্ডলর্ড। তাহলে এমন ভাবে কথা বলে যে সে জমির মালিক, এভাবে ব্যবহার করবেন। তাহলে দ্য ম্যান স্পিক অ্যাজ ইফ হি ওয়ার আ ল্যান্ডলর্ড। তাহলে এই রুলসটা কি? অ্যাজ ইফ, অ্যাজ দো, উইচ থাকলে সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়ার বসবে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, আপনি অনেকটা পথ এগিয়ে যাবেন গ্রামারের ক্ষেত্রে। অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আবার প্রথম ক্লোজটি পাস্ট টেন্সে হলে পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। তাহলে কি হবে? অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা দুটি ক্লোজ যেহেতু যুক্ত আছে, তাহলে আমাদের দেখেন এই অ্যাজ ইফ, এপাশে একটা ক্লোজ, এপাশে একটা ক্লোজ। তার মানে হি বিহেভস অ্যাজ ইফ হি বাই দ্য কার। এখানে দেখেন, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে কি হবে? পাস্ট টেন্সে হবে। আমি একটা কথা বলেছিলাম যে সাধারণত কিন্তু প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স একই সাথে ব্যবহার হয় না। এটা কিন্তু অসাধারণ সেন্টেন্স, যার কারণে এখানে পাস্ট টেন্স ব্যবহার হবে। তাহলে এপাশে পাস্ট থাকলে এপাশে হবে পাস্ট পারফেক্ট, এপাশে প্রেজেন্ট থাকলে এপাশে হবে পাস্ট টেন্স। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি, এই যে বাই এর কি? বট। তাহলে হি বট দ্য কার। তাহলে সে এমন ভাবে ব্যবহার করতেছে সে যেন একটা গাড়ি কিনেছে, এভাবে উত্তর আর কি, এভাবে মানে বাংলা, সাবলীল বাংলা। এরপরে দেখেন হি স্পোক অ্যাজ দো হি ডু আ গ্রেট টাস্ক। সে এমন ভাবে কথা বলে যে সে বিশাল কিছু করে ফেলেছে। তার মানে এখানে দেখেন স্পোক, এটা হচ্ছে গিয়ে পাস্টে আছে, আমাদের এই পাশে দিতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এপাশে পাস্ট ইনডিফিনিট, এপাশে কি? পাস্ট পারফেক্ট, এপাশে হচ্ছে গিয়ে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এপাশে কি? পাস্ট ইনডিফিনিট। আবার এপাশে যদি হয় পাস্ট ইনডিফিনিট, এপাশে হবে কি? পাস্ট পারফেক্ট। একটু মনোযোগ দিয়ে রাখেন। এবার দেখেন হি স্পোক অ্যাজ দো হি হ্যাড ডান আ গ্রেট টাস্ক, এভাবে আর কি ব্যবহার করবেন। আপনি এগুলো আরো প্র্যাকটিস করবেন, নিজে নিজে বানানোর চেষ্টা করেন। 28 নাম্বারটা একটু দেখেন। 28 নাম্বারে আছে ওয়াইল যুক্ত সেন্টেন্সে ওয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বটির সঙ্গে আইএনজি হবে। সোজা কথা, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ওয়াইল যুক্ত অংশটিকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। প্রথম সেন্টেন্সটা দেখেন, হোয়াইল টেক ডিনার হি রিসিভ দ্য ফোন। তাহলে এই হোয়াইলের পরে একটা ভার্ব আছে টেক, এই টেকের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে হোয়াইল টেকিং ডিনার হি রিসিভ দ্য ফোন, এভাবে। এরপরে দেখেন while I play in the field I saw him coming। তাহলে এই প্লে, এই যে এর আগে কি আছে? সাবজেক্ট আছে, while এর পরে সাবজেক্ট আছে। তাহলে এই সাবজেক্ট থাকার কারণে এই অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে আমার কি করতে হবে? ওয়াজ দিতে হবে। ওয়াজ হচ্ছে গিয়ে পাস্টে, তাহলে এম ইজ আর এগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট, আর ওয়াজ ওয়্যার হচ্ছে গিয়ে পাস্ট। তাহলে while I was playing in the field I saw him coming। While I was playing in the field I saw him coming। যখন আমি খেলতেছিলাম মাঠে তখন আমি তাকে আসতে দেখলাম। এরপরে দেখেন while walk in the garden a snake bit him। যখন সে বাগানে হাঁটছিল তখন কি একটা সাপে কামড় দিয়েছে। তাহলে এই while এর পরে কি আছে? walk আছে। তাহলে walk এটা হচ্ছে গিয়ে ভার্ব। আমাদের এই রুলস অনুযায়ী ভার্ব থাকলে while এর পরে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে while walking in the garden a snake bit him। এগুলো এসএসসি এইচএসসি পরীক্ষায় প্রচুর আসে। while walking in the garden a snake bit him। এরপরে দেখেন আবার সেম সেন্টেন্স অন্যটার মতো, while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই সাবজেক্ট ওই while যুক্ত অংশটিকে কি করতে হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তাহলে কি হবে? while he was walking in the garden a snake bit him। এরপরে দেখেন আরেকটা, while it rain I was going to college। মানে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি কলেজে যাচ্ছিলাম। তাহলে while এর পরে একটা কি আছে? সাবজেক্ট আছে ইট। তার মানে এই অংশটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে এখানে কি হবে? while it was raining I was going to college I was going to school।
এরপরে 29 নাম্বার, লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে লেস্ট এর পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব শুড বা মাইট ব্যবহার করতে হয়। এখন দেখেন উদাহরণ, রিড অ্যাটেনটিভলি লেস্ট ইউ ইন দ্য এক্সামিনেশন। তার মানে আমাদের রুলস কি ছিল, লেস্ট দ্বারা যদি দুটো ক্লোজ যুক্ত থাকে, দুটি ক্লোজ, তাহলে এই দুটো ক্লোজের পরবর্তী যে ক্লোজটা আছে, মানে লিস্টের পরে যে এই ক্লোজটা আছে, এই ক্লোজের ভার্বের আগে কি করতে হবে, আমাদের একটা অক্সিলারি ভার্ব শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। আপনি শুড এবং মাইট এটা মানে বাক্য অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। তাহলে রিড অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট, এই লেস্ট অর্থ কি, যাতে, মানে পিছনে কোনো ভয়, লেস্ট ইউ শুড, এই যে আমরা এখানে কিন্তু এই যে এক্সামিনেশনে ফেল করার একটা ভয় আছে, তাহলে লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, তার মানে মনোযোগ সহকারে পড়ো যাতে তুমি মানে পরীক্ষাতে ফেল না করো। এরপরে দেখেন এই যে এটার উত্তর হচ্ছে রিড অ্যাটেনটিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এটা দেখেন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড বি লেট ইন ইউর ক্লাস, তাহলে দ্রুত হাঁটো যাতে করে কি করো না, তুমি তোমার ক্লাস মিস না করো। তাহলে ওয়াক ফাস্ট লেট ইউ মাইট বি লেট ইন ইউর ক্লাস, এখানে মাইট এবং শুড দুটোটার অর্থই এক, আপনি শুড দিয়েও এই বাক্যটা করতে পারেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড বি লেট ইন ইউর ক্লাস। এরপরে 30 নম্বরে, উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হয়। একটু লিখে ফেলেন খাতায়। তাহলে উড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সাবজেক্টের পরে কি বসে, সাবজেক্টের পরে কুড বসে। দেখেন, উড দ্যাট আই কুড বি, এখানে বি দেওয়া আছে, তাহলে এই বি এর জায়গায় কি হবে, কুড হবে। উড দ্যাট আই কুড আ বার্ড। এরপরে উড দ্যাট আই ভিজিট কক্সবাজার, তাহলে উড আছে, এই উডের কারণে এখানে কি হবে, কুড হবে। তার মানে কি পড়েছিলাম, উড দ্যাট, আমাদের এই উড দ্যাট যদি থাকে তারপরে সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বের আগে কি করতে হবে, সেই ভার্বের আগে আমাদের কুড বসাতে হবে। হ্যাঁ, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা পড়েছিলাম যে মোডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তার মানে আমি কুড অথবা ক্যান যেটাই বসাই না কেন তারপরে কি হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উড দ্যাট আই কুড ভিজিট কক্সবাজার। এরপরে দেখেন আবার উড দ্যাট পাইলাম, তাহলে উড দ্যাট এই গো দেওয়া আছে টু দা মুন, আমি যদি চাঁদে যেতে পারতাম, এমন যদি হতো যে আমি চাঁদে যাচ্ছি, তার মানে এই উড দ্যাট থাকার কারণে এখানে আমাদের কি করতে হবে, একটা কুড দিতে হবে। তাহলে উড দ্যাট আই কুড গো টু দা মুন। এরপরে দেখেন উড দ্যাট, এখানে আই আছে, সাবজেক্ট পাইলাম, তাহলে বি ভার্ব আছে, এখানে আমাদের কি দিতে হবে, আ পোয়েট লাইক নজরুল। তাহলে এটা হবে এভাবে যে আই কুড বি আ পোয়েট লাইক দা নজরুল, তাহলে এই বি আমাদের এখানে নিয়ে আসতে হবে, আর কুড বি, আমি যদি হতে পারতাম, তাহলে এই উড দ্যাট থাকার কারণে এখানে কুড চলে আসছে, আর এই বি, তাহলে হতে পারা, সেই জন্য আমরা বি নিয়ে আসছি, হওয়া। এরপরে দেখেন উড দ্যাট আই এন্টার, এই যে এন্টার আছে, ইনটু দ্য ক্লাসরুম, আমি যদি ক্লাসরুমে ঢুকতে পারতাম, তাহলে উড দ্যাট এর পরে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে একটা কুড বসাতে হবে ভার্বের পূর্বে। তাহলে উড দ্যাট আই কুড এন্টার ইনটু দ্য ক্লাসরুম। এরপরে 31 নম্বরে, সাধারণত ইচ, অন অফ, এভরি, আইদার, নাইদার দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাই এদের পরে ভার্বটিও সিঙ্গুলার নাম্বার ব্যবহার করতে হয়। দেখেন ইচ বয়, এই দেখেন প্রত্যেক ছেলে, তার মানে এটা কি প্লুরাল না, ইচ বয় কাম হেয়ার, তার মানে কি হবে, ইচ বয় কামস হেয়ার। এরপরে দেখেন অন অফ দেম দেয়ার্স টু বি গিলটি, তাহলে অন অফ দেম, তাহলে এই অন দেখেন প্রিপোজিশনের আগে অন আছে, তার মানে এখানে ইজও হতে পারে, অজও হতে পারে। তাহলে অন অফ দেম ইজ গিলটি বা অন ইজ গিলটি। এই গিলটি এভাবে দুইভাবে উচ্চারণ করে, এই টি এর উচ্চারণ ডও হয়, তাহলে গিলটি বা গিলডি। এখন দেখেন এভরিবডি উইশ টু বি হ্যাপি, তার মানে এভরিবডি, এখানে এই যে এভরিবডি হচ্ছে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এখানে কি করতে হবে, উইশেস দিতে হবে অথবা উইশড, তাহলে এভরিবডি উইশেস অর উইশড টু বি হ্যাপি। এবারে 32 নাম্বার দেখেন, এখানে দেখেন অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টটি প্লুরাল হয়, মানে কি কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে তার আগে যদি আপনি একটা দা বসিয়ে দেন, আর্টিকেল দা, তাহলে সেটা কি হয়, সেই সাবজেক্টটি প্লুরাল হয়ে যায়। তার মানে আমরা জানি প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব নিবে, প্লুরাল সাবজেক্ট কখনো সিঙ্গুলার ভার্ব নিবে না, তাহলে তদনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে দেখেন দা ভার্চুয়াস, এই যে ভার্চুয়াস,
এই যে এটা কি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের আগে দা আছে, দ্যাট মিন্স এটা কি প্লুরাল সাবজেক্ট। তাহলে আমাদের এই যে টু বি আছে, টু বি মানে ভার্ব, এই টু বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে, তার কারণ এটা প্লুরাল। তাহলে কি দিতে হবে, দা ভার্চুয়াস আর ব্লেসড, আর ব্লেসড, এই যে এভাবে। এরপরে দেখেন দা পোর, তার মানে পোর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এর আগে দা ব্যবহার হয়েছে, তার মানে এটা কি প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে। তাহলে প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে এই যে লিভ দেওয়া আছে, লিভের সাথে এস বাই এস যোগ হবে না, তার মানে বাক্যটা একদম সঠিক হবে দা পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবরা দিনে আনে দিনে খায়। তাহলে হ্যান্ড টু মাউথ মানে দিনে আনে দিনে খাওয়া। এরপরে 33 নম্বরে চলে যাই, টাইটেলস, নেমস, ফ্রেজ অফ মেজারমেন্ট দেখতে প্লুরাল হলো, এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করে, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে দেখেন 30 মাইলস টু বি আ লং ওয়ে, এই যে এখানে দেখেন এই লাল দাগ দেওয়া আছে মাইলস, এই মাইলসের ইসটা দেখতে প্লুরালের মতো, এই শব্দটা হলো এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট 30 মাইলস, কারণ এই ফ্রেজ অফ মেজারমেন্ট পরিমাণ বোঝালে, পরিমাণ কোনো একটা শব্দ হলে সেটা কি হবে, সেটা হবে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট। তার মানে 30 মাইলস কি হবে, এখানে ইজ দিতে হবে, তাহলে 30 মাইলস ইজ আ লং ওয়ে। এরপরে দেখেন স্টার ওয়ার্স, এই যে এটা দেখতে একদমই হচ্ছে গিয়ে প্লুরালের মতো বোঝায়, এই যে এস আছে এখানে আমরা স্টার ওয়ার্স, এটা কিন্তু স্টার ওয়ার্স হচ্ছে গিয়ে একটা সিনেমার নাম, একে তো একটা সিনেমার নাম, এরপরে আবার হচ্ছে গিয়ে এটা ফ্রেজ অফ মেজারমেন্ট, তার মানে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হবে, স্টার ওয়ার্স, এখানে আমরা কি ব্যবহার করব, ইজ অ্যান এক্সিলেন্ট মুভি, তাহলে স্টার ওয়ার্স হচ্ছে কি এমন একটা দারুণ ফিল্ম, দারুণ মুভি। এরপরে দেখেন 8 আওয়ার্স, এই যে এটা কিন্তু একটা হচ্ছে গিয়ে মেজারমেন্ট অফ ফ্রেজ, ফ্রেজ অফ মেজারমেন্ট, তাহলে 8 আওয়ার্স টু বি আ লং টাইম টু ওয়ার্ক, তাহলে এই টু বি ভার্ব বসাতে হবে কি ইজ দিতে হবে, তাহলে 8 আওয়ার্স ইজ আ লং টাইম টু ওয়ার্ক, তাহলে টাইটেল, নাম, ফ্রেজ অফ মেজারমেন্ট এগুলোর ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এরপরে 34 নম্বরে কোন সেন্টেন্স ইট দ্বারা শুরু হলে পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়, তার কারণ ইট এটাও তো সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে ইট যদি সাবজেক্ট হয় তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ডু, তার মানে এখানে আমাদের সাবজেক্ট দিতে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে কি ইজ, আবার অজও দিতে পারে না, এটা আপনার সেন্টেন্সের উপর নির্ভর করবে। তাহলে ইট ইউ হু হ্যাভ ডান দিস ওয়ার্ক, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্টে আছে, তার মানে এখানে ইজ দিতে হবে, তাহলে ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস ওয়ার্ক, এভাবে আর কি করবেন, তাহলে ইট হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট। এরপরে 35 আছে, কোন সেন্টেন্সে যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয় তারপরে সিঙ্গুলার নাম্বার থাকে তবে দেয়ার এর সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে, মানে দেয়ারটা হচ্ছে এমন, এটা প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে, এটা হচ্ছে গিয়ে বাক্যের উপরে নির্ভর করবে, এখানে দেওয়া আছে সিঙ্গুলার নাম্বার থাকে তবে দেয়ার এর সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি দেয়ার এর পরে প্লুরাল নাম্বার থাকে তাহলে দেয়ারটা কি হবে, প্লুরাল ভার্ব হবে। এখানে দেখেন দেয়ার টু বি আ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, এখানে দেখেন আ বিগ রিভার, তার মানে কি হচ্ছে কি একটা নদী, তাহলে একটা নদী, এখানে কি হবে, এখানে অবশ্যই সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে দেয়ার গণ্য হবে এবং এটার ভার্বও হবে সিঙ্গুলার, তাহলে দেয়ার ওয়াজ আ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, এখানে আপনি ইজও দিতে পারেন, দেয়ার ইজ আ বিগ রিভার, যেহেতু এখানে এটা দ্বারা এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে যে এই বিগ রিভারটা মৃত্যু হয়েছে, মানে এই নদীটা আর নেই, আর যদি নদীটা বর্তমানেও থাকে তাহলে অবশ্যই ইজ দিতে হবে, তাহলে দেয়ার ইজ আ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। এরপরে দেখেন দেয়ার টু বি আ লট অফ ওয়ার্ক লেফট ফর আস, আ লট অফ ওয়ার্ক, দেখেন আ লট অফ মানে কি অনেকগুলো কাজ, তাহলে অনেকগুলো কাজ, এখানে দেখেন ওয়ার্ক কখনো কিন্তু ব্যবহার হবে না, তাহলে আ লট অফ ওয়ার্ক অনেকগুলো কাজ, সেজন্য এই যে এই দেয়ারটা হচ্ছে গিয়ে প্লুরাল, আর এটার ভার্বটা হবে কি প্লুরাল, তাহলে দেয়ার আর আ লট অফ ওয়ার্ক লেফট ফর আস, অথবা দেয়ার ওয়্যার আ লট অফ ওয়ার্ক লেফট ফর আস, এভাবে। এরপরে লেট, হ্যান্ড, রেদার অথবা হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজ নট, নিড নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদির পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। এখন দেখেন আই উড রেদার, এই যে ডাই দেওয়া আছে, দেন বেক, তার মানে আমরা কি পড়েছি, দেন রেদার দেন, তাহলে এই যে ডাই মাঝখানে বসে রেদার দেন, এরপরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার মানে কি হবে, আই উড রেদার দেন ডাই, দেন ডাই, তাহলে একটু মনে রাখবেন রেদার দেন তারপরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়।
এরপরে উড ইউ লেট মি, এই যে লেট আছে, লেটের পরে কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, উড ইউ লেট মি গো দেয়ার, উড ইউ লেট মি গো দেয়ার, তাহলে এই লেটের পরে কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। আবার দেখেন আই লেট দ্য আদার বয়েজ, আই লেট, এই যে লেট মানে কি অনুমতি দেওয়া, তাহলে এই যে লেট থাকলে কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, আই লেট দ্য আদার বয়েজ ইউজ মাই স্কেটস, ইউজ মাই স্কেটস, এভাবে। এরপরে দেখেন আই হ্যাড বেটার, তার মানে হ্যাড বেটার বরং, এই হ্যাড বেটারের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা পরীক্ষাতে অনেক বেশি আসে, একদম 3 চিহ্ন দিয়ে দিলাম। আই হ্যাড বেটার গো হোম বাই দিস টাইম, বাই দিস টাইম। আই নিড নট, তাহলে নিড নট, এই নিড নটের পরে কি হবে, নিড নটের পরে ভার্বের বেস ফর্ম হবে, V1 হবে, তাহলে আই নিড নট ডু দা ওয়ার্ক, আই নিড নট ডু দা ওয়ার্ক। তাহলে আবার একটু যদি পড়ি, লেট, হ্যাড রেদার, হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজ নট, নিড নট, ডিড নেভার, এই ভার্বগুলো, এই যে ফ্রেজগুলো আছে বা শব্দগুলো আছে, এগুলোর পরে কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট বেসিক ফর্ম বসে। এবারে 37 নাম্বার, ইফ যুক্ত ক্লজ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচারটি হয়, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হবে, এটা কন্ডিশনালের মধ্যে পড়ে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি এক পাশে প্রেজেন্ট থাকে, পরবর্তী পাশে কি হবে, ফিউচার হবে। দেখেন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ প্রসপার ইন লাইফ, তার মানে যদি তুমি কাজ করো, আপনি বাংলার দিকে যদি তাকান, তার মানে যদি তুমি কাজ করো তাহলে কি হবে, উন্নতি করবে, তার মানে উন্নতি করবে। আপনি একটু টেন্সের ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, টেন্সের ভিডিওটা দেখে নিলে আপনার এটা সহজ হয়ে যাবে। তার মানে দেখেন এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ভবিষ্যতে করবে, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, বাংলা বাক্যের দিকে তাকালো আমাদের এখানে উইল দিতে হবে। তাহলে আবার এখানে আমরা কি পড়েছি, ইফ দিয়ে যদি দুটো ক্লোজ যুক্ত হয়, তাহলে প্রথম ক্লোজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী ক্লোজটি হবে কি, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, তাহলে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে। এরপরে দেখেন ইফ হি রিডস মোর, যদি সে বেশি পড়ে, তাহলে ইফ পাইলাম প্রথমে, এরপরে হি পাস ইন দা এক্সামিনেশন, তার মানে ইফ দ্বারা দুটো ক্লোজ যুক্ত হয়েছে, একটা হচ্ছে এই ক্লোজ আর একটা হচ্ছে এই পাশে এই ক্লোজ। তাহলে কি করবে, তাহলে পরবর্তী ক্লোজের সাথে আমাদের কি করতে হবে, ফিউচার টেন্স করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, আর এই পাশের ক্লোজটা হচ্ছে আমাদের প্রেজেন্টে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ হি রিডস মোর হি উইল পাস ইন দা এক্সামিনেশন। এরপরে দেখেন ইফ ইউ ওয়ার্ক স্লোলি ইউ মিস দ্য ট্রেন, তাহলে যদি তুমি আস্তে আস্তে হাঁটো তাহলে কি করবা, তাহলে হচ্ছে গিয়ে তুমি ট্রেন মিস করবা। তাহলে ইফ ইউ ওয়ার্ক স্লোলি, এই যে এপাশে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে আমাদের কি দিতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ উইল মিস দ্য ট্রেন। এরপরে দেখেন ইফ ইউ রুইন ইন দ্য রেইন, if you run in the rain you catch cold, you catch cold, তাহলে যদি এই যে বৃষ্টির মধ্যে যদি হাঁটো, বৃষ্টির মধ্যে কি করো, দৌড়াও, তাহলে if you run in the rain you catch cold, যদি বৃষ্টির মধ্যে কি করো, দৌড়াও, তাহলে কি হবে, এই যে তোমার সর্দি লাগবে, কাশি হবে, ঠান্ডা লাগবে। তাহলে এখানে দেখেন এর পাশে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কি হবে, উইল ক্যাচ কোল্ড, উইল ক্যাচ কোল্ড, তাহলে তোমার ঠান্ডা লাগবে, এটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। 38 নম্বরে দেখেন ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, এখানে একটা পাস্ট দিয়ে দেবেন, পাস্ট। ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে সাবজেক্টের পরে কি হবে, উড হবে, কুড হবে, মাইট হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই উড, কুড, মে, মাইট এগুলো তো আমরা পড়াইলাম মোডালসের মতো, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। স্ট্রাকচারটা এরকমের, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এ পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে যেই সাবজেক্ট থাকবে তারপরে উড, কুড, মাইট বসাতে হবে। তাহলে ইফ হি এগ্রিড, এই যে এখানে আমরা কি পেলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স পেলাম। তারপরে আমাদের কি দিতে হবে, আই আছে, এই সাবজেক্টের পরে উড, কুড, মে, মাইট যে কোনো একটা দিতে হবে। তাহলে ইফ হি এগ্রিড, যদি সে রাজি হয়, আই গিভ দ্য মানি, তাহলে আই কুড গিভ দ্য মানি, আমি টাকা দিতে পারি, অথবা আই মাইট গিভ দ্য মানি, আপনি যে কোনো একটাই ব্যবহার করতে পারেন, অথবা আই উড গিভ দ্য মানি এটাও ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন ইফ ইউ স্টাডিড ইউ, এইখানে গেট দেওয়া আছে আ গুড রেজাল্ট,
তার মানে এখানে ইফ ইউ স্টাডিড এটা হচ্ছে কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আসে। আমাদের পরে এই যে এটা আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে উড কুড মাইট যে কোনো একটা বসাতে হবে। তাহলে কি হবে, ইফ ইউ স্টাডিড ইউ উড গেট আ গুড রেজাল্ট। 39 নম্বরে আছে ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। if you had finished it sincerely you get a profit। তাহলে এখানে দেখেন এই পাশে আমরা কি পাচ্ছি, এই যে লাল দাগ অংশ এটাই আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই পাশের অংশ হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইট সিনসিয়ারলি এ পর্যন্ত হচ্ছে গিয়ে একটা ক্লোজ, আর এই পাশে ইউ গেট আ প্রফিট তাহলে এটা হচ্ছে গিয়ে আরেক অংশ। তার মানে এই পাশে যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স দেখছি তাহলে এই পাশে সাবজেক্টের পরে কি বসাতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাতে হবে। এই পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাতে হবে। তাহলে আমরা কি বসাবো, ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি ইউ উড হ্যাভ, এই যে গেট আছে এই যে গেট কি হয়ে যাবে, গট হয়ে যাবে। তাহলে গেট গেটের পাস্ট কি গট অথবা গটেন। তাহলে আমরা সাধারণত V3 তো আমরা গট বসিয়ে থাকি। তাহলে ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি যদি এটা ভালো মতো করো, সিনসিয়ারলি করো, ইউ উড হ্যাভ গট আ প্রফিট। এরপরে দেখেন ইফ আই হ্যাড possessed vast wealth I help the poor people। তাহলে possessed এই যে এপাশে আমরা কি পাচ্ছি, এপাশে আমরা পাচ্ছি past perfect tense। তাহলে এপাশে আমাদের কি করতে হবে, এই যে এই তিনটার যে কোনো একটা বসাতে হবে। তার মানে if I had possessed vast wealth I would have helped the poor people, এভাবে। এরপরে আরো একটা সেন্টেন্স দেখি, if he had met his teacher, এই যে had meet এটা কি পাস্টে আছে, পাস্ট পারফেক্টে আছে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, ওই যে তিনটার যে কোনো একটা বসাতে হবে। তাহলে if he had met his teacher he would have solved the problems। এই যে এখানে দেখেন সলভ, এই সলভ কি হয়ে যাবে, V3 তে চলে যাবে। এখানে হ্যাভ আছে না, এই হ্যাভ কুড, এই যে হ্যাভ আছে এই হ্যাভের পরে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের দিতে হবে। এরপরে 40 নম্বরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আগেও পড়েছি। টু এর পরে ভার্বের একদম মেইন বেসিক ফর্মটা হবে শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই আ ড্রেস। তাহলে এই যে টু আছে এই টু এর পরে কি হবে, বাই হবে, বটো হবে না, অন্য কিছু হবে না। এরপরে দেখেন উই হ্যাভ কাম হেয়ার টু সি হিজ এইলিং মাদার। তাহলে এখানে এই যে টু সি, আবার দেখেন দ্য ম্যান সেড টু দ্য পোর্টার টু ক্যারি দ্য লোড। তাহলে টু ক্যারি, এখানে অন্য কোনো কিছু আর পরিবর্তন হবে না। তার মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়। ট্রাই ইউর সেলফ, এই যে দুটো বাক্য দেওয়া আছে এই দুটো সলভ করে কমেন্ট অপশনে জানিয়ে দিবেন। এরপরে 41 নম্বরে চলে যাব, টু ব্যতীত প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। টু ব্যতীত প্রিপোজিশন মানে টু ছাড়া যে অন্য যে প্রিপোজিশন গুলো আছে ওগুলোর পরে যদি ভার্বের সাথে কি হবে, ওই ভার্বগুলোর আগে যদি ওই প্রিপোজিশন গুলো থাকে তার সাথে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একটু উদাহরণ দিলেই বুঝে যাবেন। দেখেন হি ইজ নাও এঙ্গেজড ইন রিড, এখানে কি হবে, রিডিং। এই যে এখানে টু নেই, যদি টু থাকতো তাহলে রিড হতো, টু রিড। তাহলে কি হবে, হি ইজ নাও এঙ্গেজড ইন রিডিং। এরপরে দেখেন ওয়ান ক্যান গেদার নলেজ বাই ট্রাভেল। তাহলে এই যে বাই আছে, এই যে টু নাই কিন্তু এখানে বাই আছে, টু থাকলে বেস ফর্ম হতো, তাহলে বাই ট্রাভেলিং, অন ক্যান গেদার নলেজ বাই ট্রাভেলিং, এভাবে আর কি। এরপরে 42 নম্বরে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওয়ার্থ, পাস্ট। এই যে এই ভার্বগুলো আছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু, তাহলে উদ্দেশ্য নিয়ে, এই যে উইথ আ ভিউ টু, এই যে টু, এই টু এর পরে ভার্বের আইএনজি যুক্ত হবে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে আমরা আগে পড়েছি টু এর পর্বে ভার্বের একদম মূল ফর্মটা বসে, কিন্তু এখানে দেখেন এই টু কিন্তু আবার ওই টু না। তাহলে এখানে কি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট টু, ইউজ টু, এই যেগুলোর পরে কি বসে, এগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ফাইন্ডিং আ জব। এরপরে আরো একটা সেন্টেন্স নেই, আই ক্যানট হেল্প, তাহলে এখানে লাফ আছে, তাহলে আমি না হেসে থাকতে পারি না। তার মানে কি হবে, আই ক্যানট হেল্প লাফিং, আই ক্যানট হেল্প লাফিং। এটা যে এটাকে যদি আপনি হেল্পটাকে যদি ভার্ব ধরেন, তাহলে ভার্ব ধরলো, এই যে ভার্বের পরে আরেকটা যদি ভার্ব আসে তখন সেটাকে কি আইএনজি যুক্ত করে ওই সেন্টেন্সটা গঠন করতে হয়। তাহলে আই ক্যানট হেল্প লাফিং।
এরপরে দেখেন আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু, সেম আগের নিয়মের মধ্যে, তাহলে এই টু এর পরে কি বসবে, রিডিং এর সাথে রিডের সাথে আইএনজি যুক্ত হবে, রিডিং, আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু রিডিং দেয়ার। আবার দেখেন আম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইওর রিপ্লাই, তাহলে এই যে লুকিং ফরওয়ার্ড টু এর পরে গেট আছে, কি হবে গেটিং, আম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইওর রিপ্লাই। এরপরে উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড, এই মাইন্ডের পরে গিভ আছে, গিভের সাথে কি দিতে হবে আইএনজি, উড ইউ মাইন্ড গিভিং মি আ পেন। তাহলে দেখেন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে এখানে এই সুইম, টু সুইম, এই সুইমের জায়গায় কি করতে হবে, এই যেহেতু ভার্ব দিয়ে কোনো একটা বাক্য শুরু হয়েছে তাই আমাদের এই সুইমের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এরপরে দেখেন টু স্পিক ইজ অ্যান আর্ট, তাহলে স্পিকিং ইজ অ্যান আর্ট, কথা বলা একটা শিল্প, তাহলে স্পিকের সাথে আইএনজি যোগ হবে, স্পিকিং ইজ অ্যান আর্ট, এভাবে। এরপরে দেখেন 44 নম্বরে আছে বাই এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আমরা এটা আগেও পড়েছি, টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন যদি আসে তাহলে ওই প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে হি এক্সপ্রেসড হিজ গ্রিফ বাই, এখানে বাই আছে, বাইয়ের পরে সে আছে, তাহলে কি দিতে হবে সেইং, তাহলে কি হবে হি এক্সপ্রেসড হিজ গ্রিফ বাই সেইং দ্যাট দ্য থিফ হ্যাড স্টোলেন হিজ ওয়াচ। আবার দেখেন আনসার দ্য কোশ্চেন বাই রাইট, তাহলে এই যে বাইয়ের পরে কি আছে ভার্ব রাইট আছে, তাহলে আমাদের কি করতে হবে আনসার দ্য কোশ্চেনস বাই রাইটিং অন পয়েন্ট অফ ইনফরমেশন, তাহলে এই বাইয়ের পরে কি হবে, বাইয়ের পরে আইএনজি যুক্ত হবে, এভাবে। এরপরে আরো একটা দেখেন বাই ডিগ, এখানে ডিগ দেওয়া আছে, ডিগ মানে খনন করা, তাহলে কি হবে বাই ডিগিং আ ডিপার হোল জেরি প্লান্টেড আ ট্রি, এভাবে। এরপরে যদি আমরা যাই 45 আছে ইফ অর হ্যাড যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে অপর ক্লোজটির সাবজেক্টের পরে উড কুড মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে দেখেন একটু দেখলেই আপনি বুঝে ফেলবেন। দেখেন ইফ হি রিকোয়েস্টেড মি আই গো দেয়ার, তাহলে এখানে গো আছে, তাহলে আমাদের কি বসাতে হবে, শুরুতে কি ছিল হ্যাভ অথবা মানে হ্যাড অথবা ইফ যুক্ত ক্লোজের যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অপর ক্লোজের সাবজেক্টে উড কুড বসাতে হয়। তাহলে ইফ হি রিকোয়েস্টেড মি, তাহলে কি আই উড গো দেয়ার অথবা আই কুড গো দেয়ার, এই রকমের রুল আমরা আগেও পড়েছি। ইফ আই ওয়্যার আ রিচ ম্যান, তাহলে আই কুড হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর, এভাবে। ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট আই কুড রিমুভ দ্য টেরোরিজম, তাহলে এই যে এখানে হচ্ছে গিয়ে ইফ যুক্ত ক্লোজের বা হেড যুক্ত ক্লোজের যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ কি হবে, পরের পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশে কি উড কুড মাইট দিয়ে আমাদের পাস্ট করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে এই যে দুটো আছে, দুটো দেওয়া আছে, আপনি এই দুটোকে সলভ করে ফেলেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে দ্রুত কমেন্ট অপশনে জানিয়ে দিবেন। এরপরে রুল নাম্বার 46 দেখেন সেন্টেন্সে ইফ হ্যাড যুক্ত ক্লোজটি, ক্লোজ কি আপনি বুঝেন তো, দুটো অংশ, মানে একটা বাক্যের দুটো অংশ যদি থাকে এক অংশকে এক একটা অংশকে বলা হয় ক্লোজ, তাহলে ইফ অথবা হ্যাড যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হলে অন্য অংশটির সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ইফ হি হ্যাড ইনভাইটেড, এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে কি হবে এপাশে উড হ্যাভ কুড হ্যাভ দিয়ে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে ইফ আই হ্যাড ইনভাইটেড আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন, এভাবে। ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে কি করতে হবে উড হ্যাভ কুড হ্যাভ যে কোনো একটা দিয়ে বাক্য সঠিক করতে হবে। তাহলে ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান আই কুড হেল্প দ্য পোর অথবা আই উড হেল্প দ্য পোর, এই দুটো আপনি সলভ করে ফেলেন। ইফ যুক্ত ক্লুজের প্রথমটিতে যদি সাবজেক্টের পরে ওয়্যার থাকে তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা আগে বলেছি মোডালসের পরে কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আবার উড হ্যাভ কুড হ্যাভ এগুলো বসতে পারে, সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে দেখেন ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, আমি যদি শিল্পী হতাম তাহলে আই ড্র আ নাইস পিকচার, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে আমাদের অতীতকালের মধ্যে আছে যেহেতু, আবার হচ্ছে গিয়ে ক্লোজ দ্বারা ইফ যুক্ত ক্লোজ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে সাবজেক্টের পরে আবার আছে কি ওয়্যার। আমরা যখন এতগুলো পেয়ে গেছি তারপরে আমরা কি দিব, এখানে আমরা উড কুড মাইট যে কোনো একটাই দিয়ে করতে পারি। তাহলে ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট আই কুড ড্র আ নাইস পিকচার,
এভাবে, অথবা আই উড ড্র আ নাইস পিকচার। এরপরে দেখেন ইফ আই ওয়্যার আ বিলিয়নায়ার, তাহলে এই যে এটা এ পাশের একটা ক্লোজ, এ পাশে একটা ক্লোজ, তাহলে ইফ যুক্ত ক্লোজে ওয়্যার থাকলে পরবর্তী ক্লোজে এই দুটোর যে কোনো একটা দিয়ে সম্ভব, উড দিয়েও অথবা উড হ্যাভ দিয়েও করা যায়। তাহলে ইফ আই ওয়্যার আ বিলিয়নায়ার, তারপরে কি হবে, আই কুড এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পোর পিপল, ফর দ্য পোর। এরপরে দেখেন হ্যাড এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পরবর্তী ক্লোজের সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখেন হ্যাড আই বিন, এই যে হ্যাড দিয়ে এটাও কিন্তু ইফ এর মতো, এটাও কন্ডিশনাল ইফ এর মতো, অথবা শুড আই, এই শুড হ্যাড এগুলো দিয়েও কিন্তু বাক্য তৈরি করা যায়। তাহলে হ্যাড আই বিন আ টিচার I would have এখানে টক আছে যেহেতু টকড, তাহলে I would have talked the real story to my student, অথবা I would have talked, অথবা I could have talked, I might have talked the real story to my students। এভাবে ভার্ব টু বি বিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে, টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। উই ডু নট প্লে, হা ডু ডু, তাহলে উই ডু নট, এখানে কিন্তু একটা ডু নট দিতে হবে, ডু দিতে হবে। তাহলে উই ডু নট প্লে, হা ডু ডু, এটা প্লুরালের ক্ষেত্রে। আবার যখন সিঙ্গুলার হবে তখন আমাদের ডাজ, এই যে ডাজ ব্যবহার করতে হবে। তাহলে শি নট প্লে ফুটবল, শি ডাজ নট প্লে ফুটবল। এরপরে দেখেন হি নট কাম হোম ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকার কারণে এটা হচ্ছে কি আমাদের পাস্টে আছে, তাহলে পাস্ট ফর্ম কি, তাহলে হি ডিড নট কাম হোম ইয়েস্টারডে। যখন আমরা পাস্ট করতে যাব তখন আমাদের ডিড লাগবে, আর যখন আমরা প্লুরালে আছি প্রেজেন্টে তখন আমাদের কি লাগে, ডু লাগে, ডু নট, ডাজ নট, আবার ডিড নট। এই যে হি ডিড নট কাম হোম ইয়েস্টারডে। এরপরে 49 নম্বরে যদি দেখেন, সাধারণত প্রিপোজিশন অন, ইন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার, অ্যাট, বিয়ন্ড, আপন, অ্যাগেনস্ট, উইথ, উইদাউট, বিফোর ইত্যাদির পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে রিনা ইজ বিজি ইন ডুইং হার হোমওয়ার্ক, তাহলে এই যে ইনের পরে কি দিছি আমরা, ডুইং আইএনজি যোগ করে দিয়েছি। হেলেন ইজ নেগলেক্টেড ফর ফলিশলি, এখানে স্পিক দেওয়া আছে, তাহলে ফরের পরে স্পিকে কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে হেলেন ইজ নেগলেক্টেড ফর স্পিকিং ফলিশলি। এরপরে দেখেন কিপ অন ট্রাই অ্যান্ড হার্ড, তাহলে কিপ অন ট্রাই, তাহলে কি হবে, অনের পরে ট্রাইং, তাহলে কিপ অন ট্রাইং হার্ড। এরপরে আই ডোন্ট বিলিভ ইন, এই যে প্রিপোজিশন আসছে এরপর ওভারলোডিং, এখানে আইএনজি যোগ করতে হবে, আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক। এরপরে আই হ্যাড নেভার থট অফ গোয়িং দেয়ার, তাহলে এই যে অফ আছে, এই প্রিপোজিশন অফ এগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আই হ্যাড নেভার থট অফ গোয়িং দেয়ার। আই কুড নট লিভ উইদাউট হেল্প দ্য পোর, তাহলে আমি বাঁচতে পারি না গরিবদেরকে সাহায্য করা ছাড়া। এখানে দেখেন এই উইদাউটের পর কি হবে, হেল্পিং, তাহলে আই কুড নট লিভ উইদাউট হেল্পিং দ্য পোর। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু, হোয়াট, ওয়াই, হুইচ, ওয়েন, ওয়্যার, হুজ, হাউ ইত্যাদি কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। এখানে দেখেন ওয়াই হি লুক সো হ্যাপি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হি, তার মানে এখানে কি দিতে হবে, ডাজ দিতে হবে। ওয়াই ডাজ হি লুক সো হ্যাপি, বুঝতে না পারলে কমেন্ট অপশনে জানিয়ে দিবেন। ওয়েন ফাদার কাম, তাহলে এখানে ওয়েন ফাদার কাম, এখানে আমাদের কি করতে হবে, এগুলো দিয়ে যখন আমরা কোশ্চেন মার্ক ওয়ার্ড করব, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো তখন আমাদের এখানে এই যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ডাজ ব্যবহার করতে হবে প্রেজেন্টে। তাহলে ওয়েন ডাজ ফাদার কাম। আবার যদি এটাকে আপনি ফিউচারে নেন সেটাও নিতে পারেন, ওয়েন উইল ফাদার কাম, ওয়েন উইল ফাদার কাম, আপনি যেভাবে ইচ্ছা খুশি করতে পারেন। হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে, তাহলে এখানে আপনি ইউতে এখানে আপনি ডুও দিতে পারেন, এখানে ডু দিতে হবে, ইউর ক্ষেত্রে সবসময় ডু ব্যবহার হয়। তাহলে হোয়াট ডু ইউ সে। 51 নম্বরে সাধারণত নিচের ভার্বগুলোর পরে জিরান বসে, এই যে জিরান অ্যাডমিট, এনজয়, রিপোর্ট, অ্যাপ্রিশিয়েট, ফিনিশ, মাইন্ড, রেজিস্ট, মিস, রিজিউম, তারপরে কনসিডার, পোস্টপোন, রিস্ক, ডিলাই, প্র্যাকটিস, এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনার প্রিপোজিশন এগুলো কিভাবে চিনবেন আমার মাস্টার কোর্সের মধ্যে চলে যাবেন, সেখানে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে এগুলোর পরে কি হয়, জিরান্ট হয়, মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে উই এনজয়
ওয়াচিং টিভি, উই এনজয় ওয়াচিং টেলিভিশন। এরপরে ফিনিশ, তাহলে ফিনিশের পরে কি হবে, জিরান্ড হবে, মানে কি ভার্বের সাথে আইএনজি, তার মানে আই হ্যাভ ফিনিশড রিডিং অর রাইটিং। স্টুডেন্টস হ্যাভ ফিনিশড, রাইট দেওয়া আছে দ্য এক্সাম, তাহলে কি হবে ফিনিশড রাইটিং। আবার এভাবেও করতে পারেন, ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেটার সাথে কি হয় আইএনজি যোগ হয়, আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন। এরপরে 52 নম্বর আছে সিন্স ফর, এরপরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। দেখেন ইট রেইন, এখানে সিন্স দেওয়া নাই, ইট রেইন দেওয়া আছে ফর 2 আওয়ার্স, তাহলে এখানে আমাদের সিন্স ব্যবহার করতে হবে অথবা ফর। তাহলে সিন্স আর ফরের ব্যবহারটা একটু আমরা জেনে নেই, একটু খাতা কলম নিয়ে লিখে ফেলুন। ধরে জন্য হতে কি ফর, আর সিন্স মানে হতে থেকে, তার মানে সকাল সকাল কি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ধরে এবং জন্য এগুলো কি মানে সকাল ধরে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার মানে এখানে আমাদের কি দিতে হবে ফর দিতে হবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, যদি আপনি ধরে জন্য দেন তখন আপনার এখানে ফর ব্যবহার করতে হবে, আর যদি হতে থেকে কোনো বাক্যে বোঝায় তখন সিন্স ব্যবহার করতে হবে। দেখেন ইট রেইন সিন্স দ্য মর্নিং, তার মানে সকাল থেকে, তাহলে সকাল থেকে এই জন্য সিন্স ব্যবহার করেছে এখানে। তাহলে এখানে আমরা কি দেব, it has been raining since the morning, it has been raining since the morning। এরপরে দেখেন উই লিভ ইন ঢাকা সিন্স 1986, তাহলে উই লিভ ইন ঢাকা সিন্স 19, এখানে সিন্স আছে, সিন্স পাইছি, তাহলে আমাদের কি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে উই হ্যাভ বিন লিভিং, আমরা বাস করে আসতেছি ইন ঢাকা সিন্স 1986। এরপরে দুটো বাক্য দেওয়া আছে, বাক্য দুটো ট্রাই করেন। এরপরে আমরা অন্য একটা রুলসে চলে যাব। আমাদের এই রুলসগুলো আপনি মুখস্থ করে ফেললে এরপরে আর আপনার কোনো রুলস নিয়ে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তারপরে দেখেন মেইন ক্লোজের ভার্বটি পাস্ট টেন্স হলে পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টের পরে উড, শুড এই ভার্বগুলো বসে। তারপরে দেখেন হি সেড দ্যাট হি গো হোম টু দ্য নেক্সট ডে, এটা নেক্সট ডে থাকার কারণে সাধারণত আমরা এটাকে ফিউচার টেন্স বলে থাকি, কিন্তু এখানে আমাদের পাস্ট আছে, তাহলে এখানে কি দিতে হবে পরেও আমাদের পাস্ট দিতে হবে। তাহলে হি সেড দ্যাট, আমরা উপরে কি পড়েছি এগুলো যদি থাকে তাহলে উড, শুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে হি সেড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে, এভাবে। এরপরে দেখেন হি টোল্ড দ্যাট হি কাম হিয়ার দ্য নেক্সট ইয়ার, তাহলে হি টোল্ড দ্যাট, হি এখানে উড অথবা কুড দিতে হবে অথবা শুড দিতে হবে, তাহলে হি টোল্ড দ্যাট হি উড কাম হিয়ার দ্য নেক্সট ইয়ার। আবার দেখেন নিচে হি সেড দ্যাট হি ড্যাশ বাই আ নিউ টিভি দ্য নেক্সট ডে, তাহলে হি সেড দ্যাট হি কুড বাই আ টিভি, হি কুড বাই আ নিউ টিভি দ্য নেক্সট ডে, এভাবে। এরপরে 54 নম্বরে আফটার এর পরে এবং বিফোর এর আগের ক্লোজটি পারফেক্ট টেন্স হয় এবং অন্য ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আফটার এর পরে থাকবে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার এর আগে থাকবে হচ্ছে গিয়ে বিফোর এর আগে থাকবে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স, এটা একটু মনে রাখবেন। তাহলে আমরা দেখি, আমরা পড়লি এগুলো উদাহরণ দিয়ে বুঝতে পারবো। তাহলে দ্য ডক্টর কাম বিফোর দ্য পেশেন্ট কেম, এখানে দেখেন কোন কাজটা আগে হয়েছে, যেই কাজটা আগে হয়েছে সেটার সাথে হচ্ছে কি আপনি পাস্ট পারফেক্ট টেন্স দিবেন। তাহলে ডক্টর কাম বিফোর দ্য পেশেন্ট কেম, তাহলে বিফোর দ্য পেশেন্ট আসার আগে কি করেছে ডক্টর চলে আসছে, তার মানে কি হবে যেটা হচ্ছে কি আমাদের আগে কাজ সম্পন্ন হচ্ছে সেটা কি সেটার সাথে আমাদের হ্যাড দিতে হবে। তাহলে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট কেম। দেখেন এটা কত কঠিন, কিন্তু আমরা শিখেছি কিভাবে, যে যদি আপনার বাক্যের মধ্যে দেখবেন বাক্যের মধ্যে কি আগে আসছে, যে আগে আসছে তারে হচ্ছে কি আপনি হ্যাড দিয়ে দিবেন, তার একটু অতিরিক্ত অংশ দিবেন, এভাবে দিলেই হয়ে যাবে। তারপরে দেখেন দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাই, তাহলে আফটার দ্য পেশেন্ট ডাই তার মানে হচ্ছে গিয়ে পেশেন্ট আগে মারা গেছে তারপরে ডাক্তার আসছে, তার মানে আগে মারা গেছে কি হবে আফটার। এরপরে দেখেন তাহলে উত্তর হবে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এরপরে দেখেন দ্য ট্রেন লেফট দে হ্যাড রিচ দ্য স্টেশন, তাহলে দ্য ট্রেন লেফট এখানে আপনি কি ব্যবহার করতে পারেন, দ্য ট্রেন লেফট দে হ্যাড রিচ দ্য স্টেশন। আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম কিভাবে দ্য ট্রেন লেফট এখানে যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, এই ক্লুজগুলো থাকলে এই ক্লোজের, তাহলে দ্য ট্রেন লেফট আফটার দে হ্যাড রিচ দ্য স্টেশন।
তাহলে এই আফটার দে হ্যাড রিচ দ্য স্টেশন, এই পৌঁছার পরে কি করেছে, ট্রেন চলে গেছে। আমাদের আগে দেখতে হবে কোন কাজটা আগে হয়েছে। এরপরে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। গ্যাপের পরে সাবজেক্ট থাকলে বাই বসাতে হবে। তার মানে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কি হবে এটা সঠিক উত্তর, আমরা এটাই বলে থাকি, কিন্তু উত্তর হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার দেখেন ইংলিশ, দ্য ইংলিশ, এই ইংলিশ যে কোনো জায়গার ইংরেজি হতে পারে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ, তাহলে গ্যাপের পরে সাবজেক্ট থাকলে বাই বসাতে হয়। গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কি বসাতে হবে, বাই বসাতে হবে। তাহলে ইংলিশ স্পিক বাই দ্য ইংলিশ, ইংলিশ ইজ স্পোকেন, এটা হচ্ছে গিয়ে প্যাসিভে নিয়ে যেতে হবে তখন, ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ। এরপরে হি হ্যাজ এক্সপেলড ফ্রম দ্য এক্সামিনেশন হল, তাহলে হি হ্যাজ এক্সপেলড, এখানে এটার উত্তর হবে হি হ্যাজ বিন এক্সপেলড। তাহলে হ্যাজ, এই হ্যাজের পরে একটা বি দিতে হবে, আর এক্সপেলড যেহেতু আছে বিটা বিন হয়ে যাবে, তাহলে হি হ্যাজ বিন এক্সপেলড ফ্রম দ্য এক্সামিনেশন হল। এরপরে আমি এখানে দেখেন কতগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি, প্র্যাকটিস 1 এ বি সি ডি, এগুলো আপনি নিজে নিজে সলভ করবেন, যেটা পারবেন না সেটা আমাকে কমেন্ট অপশনে দিয়ে দিবেন। এই যে এগুলো আপনি পড়ে ফেলবেন। আপনার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেল থেকে যদি আপনি কিছু পরিমাণ শিখতে পারেন, এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক দারুণ দারুণ শর্টকাট টেকনিক নিয়ে অসাধারণ অসাধারণ ভিডিও আছে, আশা করি ভালো লাগবে আপনাদের। সাবস্ক্রাইব করে বাকি ভিডিওগুলো দেখে ফেলবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।